নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতি হয় ত্রিপুরা রাজ্যের। বন্যার পর পর্যবেক্ষণে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাওয়ার পর এনডিআরএফ থেকে 25 কোটি টাকা প্রদান করা হয়েছে রাজ্যকে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই সংবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও জানান, ইতিমধ্যে তিনি ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। তারপর দ্বিতীয় পর্যায়ে সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পর্যবেক্ষণে এসেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও জানান, ত্রাণ প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো যেন খামতি না থাকে, তার জন্য তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন। উনাকে আবার বললাম যে আমি তো অলরেডি যে টিম আসার পরে যে মেমোরেন্ডাম ফিল আপ করে পাঠানো, সেটাও আমাদের অফিসাররা ওখানে গেছেন এবং আপনি একটু এই বিষয়ে আপনি বলে ঠিক আছে আমি ভেজা। তো নিয়ম হচ্ছে যে সেকেন্ড টিমও আসবে, গতকালই টিম এসছে, ওনারা ঘুরছেন সব জায়গায়। তো মোরাললেস দে আর অল স্যাটিসফাইড এবং আমি আশা করি যে ওনারা যখন ফিরে যাবেন, আর অলরেডি উনি আগে দিয়েছিল 40 কোটি, আমি আজকে আমি যা খবর পেলাম রাত্রে প্রায় 25 করোড় এনডিআরএফ থেকে প্রায় আরও 23 করোড় 25 করোড়। তো আমি মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে যেভাবে উনি সাহায্য করছেন এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেটা তো মারাত্মক, আপনারা সবাই জানেন। 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। আমাদের সকলের মূল লক্ষ্য থাকতে হবে আমাদের সমাজের প্রত্যেকটা প্রবীণ যাতে সঠিকভাবে সম্মান পায়। তিনি আরও বলেন, সরকার বৃদ্ধাশ্রম তৈরি করেছে, এটা কোনো সমস্যার সমাধান নয়। যে বাবা মা আমাদের সকলকে বড় করে তুলে তাদের দেখার দায়িত্ব ছেলে মেয়েদের, অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়েকে তার মা বাবার দায়িত্ব নিতে হবে, তাহলেই আজকের অনুষ্ঠান সফল হবে। আয়োজিত অনুষ্ঠানে এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন, আমরা পালন করছি। আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে, ডিস্ট্রিক্টে। আমরা তাদেরকে সম্মান করা, আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন। আজকের এই দিনে একটাই বলবো, এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন ভরণ পোষণ উঠাবেন, তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে। গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে। প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ে সদস্যতা অভিযান শুরুর পূর্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতম, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান, প্রদেশ বিজেপির দ্বিতীয় পর্যায়ে সদস্যতা অভিযানকে সামনে রেখে এদিন পর্যালোচনা বৈঠক করা হয়েছে। বিজেপির সদস্যতা অভিযানের ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে ত্রিপুরা ভালো স্থানে চলে গেছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান। তিনি আরও জানান, ইতিমধ্যে অনলাইনে প্রদেশ বিজেপির 5,80,000 মেম্বার হয়ে গেছে, অফলাইনেও প্রায় 1.5 লক্ষ মেম্বার হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বের পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত কুমার গৌতমজি, এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়, রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের সংগঠন মন্ত্রী, এবং মাননীয় মুখ্যমন্ত্রী
উনিও কিছুক্ষণের মধ্যেই আসবেন। আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে। প্রতি 5 বছর অন্তর অন্তরই সেটা হয়ে থাকে। তো এই বছরও মানে 2024 সালের গত 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে তার সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের 25 তারিখ পর্যন্ত মানে 25 সেপ্টেম্বর গত কয়েক মাসে একাধিক নারী সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন থানা এলাকায়, কিন্তু পুলিশ প্রশাসন সুষ্ঠু ব্যবস্থাপনার যথেষ্ট অভাবের কারণে নারীরা বর্তমানে সুরক্ষিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিয়ে বর্তমান সরকারের দিকে আঙুল তুলল ডিওয়াইএফআই। মঙ্গলবার দুপুরে ছাত্র যুব ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি বলেন, গত কয়েক মাস ধরে এমন কোনো দিন বাদ যাচ্ছে না যে রাজ্যের কোনো না কোনো স্থানে মহকুমায় মহিলা সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়নি। গোটা রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একই অবস্থা সারা দেশে। বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান তুলেছে যে প্রধানমন্ত্রী, তার সামনে এ ধরনের নারী সংক্রান্ত অপরাধ সংঘটিত হচ্ছে। বিশেষ করে বিজেপি জামানায় নারীরা সুরক্ষিত নয়, তাদের কোনো নিরাপত্তা নেই। গত 6 মাসে রাজ্যে 593টি নারী সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়াও বহু ঘটনা সংঘটিত হয়েছে যেগুলো মণ্ডল নেতাদের চাপে পড়ে থানায় গিয়ে মামলা করার সাহস পাচ্ছে না মানুষ। এ জঙ্গলের রাজত্ব থেকে বের হয়ে আসতে কোনো রং না দেখে সকল অংশের মানুষকে রাস্তায় নামার জন্য আহ্বান জানান তিনি আরো বলেন, এই জঙ্গলের রাজত্বে পুলিশ সাহস পাচ্ছে না তাদের মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালন করার। তাই আজকের পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা দিতে দাবি করা হয়েছে বলে জানান তিনি। কখনো সাতরুম, কখনো বিলুনিয়া, কখনো খোয়াই, কখনো লংথরাই বেলি, এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমাগুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে 50-60 ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না, এমন ঘটনা একদিনও বাদ যাচ্ছে না। কি চলছে আমাদের রাজ্যে? আমরা দেখছি যে বিজেপির শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কণ্ঠে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের আড়ালে আজকে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? গত কয়েকদিনের পত্রপত্রিকায় যারা চোখ রাখেন নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করবেন। আমি শুধুমাত্র একটা খুন করলে, নেশা কারবারি করলে, নেশার সাম্রাজ্য বিস্তার করলে পুলিশ প্রশাসন সরকার আমাদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে না। আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর আক্রমণ, বাড়িঘরে আক্রমণ, রাজনৈতিক দলের অফিসের আক্রমণ, তাদের বিরুদ্ধে পুলিশের কাছে দ্বারস্থ হতেও চায় না। বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট 3 ইয়ার্সে ক্রাইম এগেইনস্ট ওমেন লস যেগুলি হয়েছে, যে ইনসিডেন্টগুলি হয়েছে, তার মধ্যে লসেস কেস হচ্ছে 2432 অনলি। মঙ্গলবার সাত সকালে বজ্রপাতে 2 জন গুরুতর আহত হয়। বর্তমানে 2 জন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা উদয়পুর খিলাপাড়া এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা আরুপ আলী ও জান্নাত বিবি নিজ বাড়িতে কাজ করছিলেন, তখন বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কারণে দুজনই গুরুতর আহত হওয়ার ফলে মাটিতে লুটিয়ে পড়েন। আরুপ আলী ও জান্নাত বিবি হঠাৎ মাটিতে পড়ে যেতে দেখে পরিবারের লোকজন নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানায়, বজ্রপাতের কারণে দুজনে আহত হয়ে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে জান্নাত বিবির বেশি গুরুতর অবস্থা রয়েছে, আর আরুপ আলী বর্তমানে কিছুটা সুস্থ আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। সকালে আরব আলী 55 ইয়ার্স মেল এবং জান্নাত বিবি 50 ইয়ার্স ফিমেল নামে 2 জন ব্যক্তি খিলপাড়া এরিয়া থেকে বজ্রপাতের আঘাতে হয়ে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হয়। জান্নাত বিবি একটু সিরিয়াস খারাপ কন্ডিশন আছে, আরব আলীও মোটামুটি স্টেবলই আছে, কিন্তু আমরা এখনো অবজারভেশনে রেখেছি।
এবং তাদের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পরে ডিটেলস এগুলো। রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়েছে। সরকারের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে বিনামূল্যে শিক্ষার অধিকার হারাবে ছাত্রছাত্রীরা, এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের যুগ্ম শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার পাশাপাশি শিক্ষা দপ্তর ঘেরাও করে এদিন তারা বিক্ষোভ প্রদর্শনও করে। সংগঠনের পক্ষ থেকে শুভম আচার্য জানায়, রাজ্যের 511টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একই সাথে স্কুলগুলোতে ভয়াবহ শিক্ষক সংকট তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি বিদ্যাজ্যোতির স্কুলের উন্নয়নের জন্য হাজার হাজার টাকা ডেভেলপ ফ্রি নেওয়ার চেষ্টা করছে সরকার। এরই প্রতিবাদে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তারা জানান, ডেপুটেশন প্রদানকালে যুগ্ম অধিকর্তা জানিয়েছেন আপাতত শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেই দপ্তর এবং সরকারের। একই সাথে জানিয়েছেন স্কুল বন্ধের সিদ্ধান্ত নেই সরকার এবং দপ্তরের, তবে দপ্তরের যুগ্ম অধিকর্তার কথায় স্পষ্ট হয়েছে যেহেতু শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেই, তাই আগামী দিন কর্মসংস্থান আরও বেশি তলানিতে গিয়ে পৌঁছাবে। পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ফি বাড়বে। তবে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিন সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম AIPSF এর তরফে আজকে আমরা 3 দফা দাবির ভিত্তিতে ডাইরেক্টর সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের রাজ্যের 511টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। তার পাশাপাশি রাজ্যের সারা স্কুলগুলিতে ভয়ঙ্কর শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার সাথে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে হাজার হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছাত্রদের উপর চাপানো হয়েছে। তো আমরা এই ছাত্র স্বার্থ বিরোধী এই 3 দফা দাবির ভিত্তিতে গত 3 মাস যাবৎ গোটা রাজ্যের ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে আমরা হাজার হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি। সেই গণস্বাক্ষর নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। তো ডাইরেক্টরের পরিবর্তে আমরা জয়েন্ট ডিরেক্টরের সাথে দেখা করেছি, ওনার কাছে আমাদের দাবিগুলি রেখেছি। উনি মৌখিকভাবে দাবিগুলির সাথে একমত হলেও উনি অফিসিয়ালিভাবে বলেছে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে দপ্তরের এখনও তেমন কোনো সিদ্ধান্ত নেই। 511টি স্কুল বন্ধের ব্যাপারে উনি মৌখিকভাবে বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা যখন প্রশ্ন করেছি যে প্রভাতী পত্রিকাগুলি যখন এই খবর প্রকাশ করেছে তখন দপ্তর থেকে কেন তার ক্লিয়ারিফিকেশন দেওয়া হলো না, উনি এর কোনো যথাযথ জবাব দিতে পারেনি। একই সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুলে যে ডেভেলপমেন্ট ফি, যেটা নিয়ে আমরা প্রথম থেকেই তার দাবি করে আসছি যে এই ফি চাপানো মানে হচ্ছে ছাত্রদের বিনামূল্যে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া। এই ফি প্রত্যাহার করার ব্যাপারে দপ্তরের বক্তব্য কি, উনি এই ব্যাপারে কিছু বলতে পারেন। তো এই আমাদের এই ডেপুটেশন থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই প্রতীক্ষার অবসান। দশভুজা দেবীর পুজোয় ব্রতী হবে ধর্মপ্রাণ মানুষ। কদমতলা পালপাড়ার এলাকার দেখা গেছে শেষ তুলির টান। হাতে আর মাত্র একটি সপ্তাহ, তারপরে প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী মা দুর্গা। তাই মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কোমরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পূজা উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না। তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া মাটি, বাঁশ, খের, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য। কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছে না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্যের ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করেছেন। এদিকে কদমতলা পালপাড়া এলাকার বাবটু নাম সূত্র জানান, 10 বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত। প্রথমে শখের বশে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাসে চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এবছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়, সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান। অপরদিকে কল্লোল মালাকার নামের অপর এক মৃৎশিল্পী জানান, 9 বছর যাবৎ এই পেশার সাথে যুক্ত তিনি। এই পেশার উপর সংসার প্রতিপালন করেন।
6 জন কারিগর দিয়ে 9 জন প্রতিমা তৈরি করছেন। তিনি জানান, তার বানানো প্রতিমা কদমতলা, লক্ষ্মীনগর, কালাছড়া, ঠেকনি সহ অসমের কাঁঠালতলিতে বিক্রি হয়ে থাকে। সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিসের রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ির বাসিন্দা স্বপন পাল জানান, এবছর তারা 30 জন দুর্গা প্রতিমা বানাচ্ছে। রাজ্যের ও বহিরাজ্যের 5 জন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন। তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পুজোর উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ অসমের করিমগঞ্জ জেলার লোহারপোয়া, বাজারিছড়া, চান্দখির ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে। এবার কতজন প্রতিমা বানিয়েছেন? 9 জন। সর্বোচ্চ কত দামে? 16,000। সব কি সেই মানে বুকিং হয়েছে? হ্যাঁ, সব কিছু। কোথায় কোথায় বিক্রি হয় আপনার মূর্তি? খালাসরা, কদমতলা, সরসপুর, এদিকে আসাম, কাটুলতলা, মানে গ্রামীণ এলাকাগুলিতে। গ্রামীণ। লাভের হারটা কেমন অন্যান্য বছরের তুলনায়? লাভের হারটা কেমন? লাভের আর মোটামুটি আর চলনটাই গতবারের তুলনায় এবার? গতবারের তুলনায় এবার মোটামুটি একটু আছে, ভালো আছে। তোমরা থেকে আগে বাড়ি ঘরে তো একটু বানাইতাম, বানানোর পরে তো মনে করো এটা তো পড়ালেখা করতে পারছি না, তারপরে তো কাজে ঢুকছি, তো কারখানা করছি, কারখানা কাজ করছি, কাজ করার পরে তো দোকান আজকে 4 বছর হচ্ছে দোকান করছি, মানে দোকান তো মোটামুটি টুকটাক চলে ব্যবসা, মানে সারা বছর মূর্তি বানানো? মোটামুটি টুকটাক চলে ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন। সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি। আমার কাছে তো ছোট। সবগুলি কি বুকিং হয়ে গেছে? সবগুলি অর্ডার নেই। কোনানে কোনানে যায় আপনার? এটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া, এসে লালচড়া। মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মানের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ না, নিজে কাজ করি, নিজে মোটামুটি দেওয়া মনের পরিবার সব ওটাই করতে পারি। আপনার সাথে কতজন আছে কারিগর? আমার সাথে 2 জন আছে। তবে সকলেই সরকারিভাবে আজ অবধি কোনো সুযোগ সুবিধা পাননি। যদি সরকার তাদেরকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করত, তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে দাবি তাদের। শান্তন টিভি। কালিকা জুয়েলার্সের মধ্যে আগামী 2 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 8 দিন ব্যাপী শারদীয় মিলন মেলা চলবে। পাশাপাশি স্বর্ণালংকার ক্রয় করলে গ্রাহকরা পাবেন একটি স্বর্ণমুদ্রা। গহনার মজুরিতে থাকছে 20% ছাড়। মঙ্গলবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের শোরুমে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানিয়েছেন কর্ণধার। হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের মধ্যে আগামী 2 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 8 দিন ব্যাপী শারদীয় মিলন মেলা চলবে। এ দিনগুলোতে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের সুযোগ। কমপক্ষে 10 গ্রাম ওজনের স্বর্ণালংকার ক্রয় করলে গ্রাহকরা পাবেন একটি স্বর্ণমুদ্রা। গয়নার মজুরিতে থাকছে 20% ছাড়। প্রতিদিন নির্বাচিত পঞ্চকন্যারা পাবেন একটি করে স্বর্ণমুদ্রা। শারদীয় মিলন মেলা ও ধনতেরাসের উৎসবের বিশেষ পুরস্কার লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত 5 জনকে 5টি স্কুটি দেওয়া হবে। শারদীয় মিলন মেলায় সকলকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কালিকা জুয়েলার্সের কর্ণধার। আরও জানিয়েছেন, পুজোর দিনগুলি যাতে সকলে আনন্দে কাটাতে পারে তার জন্য কালিকা জুয়েলার্সের পক্ষ থেকে অভিনন্দন রয়েছে রাজ্যবাসীর প্রতি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের কথাটা প্রচুর থাকলেও বর্তমানে সেটি 23 পার্বণে এসে দাঁড়িয়েছে। যাই হোক, পার্বণের মধ্যে দুর্গাপূজা আমাদের প্রাণের উৎসব। এই উৎসব আমাদের হৃদয় জুড়ে রয়েছে। পুরাণকালে শ্রীরামচন্দ্র সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য দেবী দুর্গাপূজার আরাধনা করেছিলেন। এই সময়ের পূজাকে বলা হয় অকাল বোধন। এই অকাল বোধনই দুর্গাপূজার আনন্দের মূল সূত্র খুঁজে পাই আমরা। এই সময় আমরা উন্মুক্ত হয়ে থাকি মা আসছেন বলে। মাকে কেমন করে বরণ করব, নতুন জামা কাপড় আর গয়নাগাটি পরে মাকে আমরা বরণ করার প্রস্তুতি নিই। এই উৎসবকে কেন্দ্র করে কালিকা জুয়েলার্স প্রতি বছর মাকে বরণ করার জন্য শারদীয় মিলন মেলার আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই সময় দেশের নানা প্রান্ত থেকে
বিভিন্ন রকমারি ডিজাইনের গয়না আমদানি করা হয়ে থাকে। কেউ গয়না কিনতে এসে বলে পছন্দ হয়নি বলে ফিরে যেতে তো না হয়, তাই আমাদের এত আয়োজন। স্বর্ণের এই দুর্মূল্যের বাজারে সকলেই যাতে গয়না কিনতে পারে সেই জন্য হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী সোনার গয়নার আয়োজন করা হয়েছে। আমাদের শোরুমে আগামী 2রা অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত 8 দিনব্যাপী শারদীয় মিলন মেলা চলবে। গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের সুযোগ। কমপক্ষে 10 গ্রাম ওজনের সোনার গয়না কিনলে পাবেন একটি করে স্বর্ণমুদ্রা, আর গয়নার মজুরিতে আছে 20% ছাড়। প্রতিদিন নির্বাচিত পঞ্চকন্যারা পাবেন একটি করে স্বর্ণমুদ্রা। শারদীয় মিলন মেলা ও ধনতেরাস উপলক্ষে বিশেষ পুরস্কার লাকি ড্রর মাধ্যমে নির্বাচিত 5 জন সোনার মেয়ে পাবেন 5টি স্কুটি। শারদীয় মিলন মেলায় স্বাগত। নমস্কার। শান্তন টিভি। সারা দেশ জুড়ে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। দলের কর্মী সমর্থক নির্ণয় করতে ভাজপার এই অভিযান শুরু হয়েছে গত 2রা সেপ্টেম্বর থেকে। কেউ নিজে থেকে এগিয়ে না আসলেও বাড়ি ঘরে গিয়ে দলীয় নেতৃত্ব ও কার্যকর্তারা দায়িত্বের সাথে ভারতীয় জনতা পার্টির সদস্য বানানোর কাজ করছে। মানুষের কাছে আহ্বান করা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দলের সদস্য হওয়ার জন্য। এই আহ্বান সামনে রেখে চলেছে জোর কদমে সদস্যতা অভিযান। মঙ্গলবার বড় মাত্রায় বিজেপির সদস্যতা গ্রহণ করার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম। এদিন তিনি রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোলচক্কর এলাকায় সদস্য পদ গ্রহণ অভিযানে যোগদান দিয়েছেন। তার সঙ্গে ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম বলেন, গত 2রা সেপ্টেম্বর থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আহ্বানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়। এই সদস্যদের মেয়াদ 6 বছর। সারা দেশের সাথে ত্রিপুরাতেও শুরু হয় সদস্যতা অভিযান। ত্রিপুরাতে সদস্যতা গ্রহণের মূল লক্ষ্য ছিল 12 লক্ষ। এখন পর্যন্ত প্রায় 7 লক্ষ এর উপরের কাছাকাছি সদস্যতা গ্রহণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। सदस्यता महापर्व तो लगातार 6 वर्ष बाद होता है। पुरानी सदस्यता रद्द हो जाती है, नए सदस्य बनते हैं। राष्ट्रीय अध्यक्ष जगत प्रकाश नड्डा जी के आह्वान पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने 2 तारीख को इसको लॉन्च किया था। हम पूरे देश के अंदर जा जाकर भारतीय जनता पार्टी का सदस्य बनाने का आह्वान किया गया है। आज आपको मालूम पड़ा है, जनमानस का हर व्यक्ति, किसी भी जाति का हो, धर्म का हो, भाषा का हो, कोई भी भाषा भाषी हो, सभी लोग भारतीय जनता पार्टी के साथ जुड़ना चाहते हैं, नरेंद्र मोदी जी के साथ जुड़ना चाहते हैं। গত কয়েকদিনে খোয়াই থানার বেলফাঙের ও কল্যাণপুর থানার গোলাপাড়া এলাকায় সর্বমোট 5 একর জায়গায় প্রায় 10,000 গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। তাছাড়া অভিনব পদ্ধতিতে বর্তমানে গাঁজা পাচার চলছে। তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াগামী থানায় এলাকায় গাড়ি তল্লাশি করে যাত্রীবাহী গাড়ির যাত্রীদের থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এনডিপিআরএস আইনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর খোয়াই জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খোয়াই জেলা পুলিশ সুপার डॉक्टर रमेश यादव। 3-4 दिन से हमारा जो नशा मुक्त त्रिपुरा है उसके अंतर्गत हमारा जो गांजा प्लांटेशन को डिस्ट्रॉय करने का एवं सीजर का काम चल रहा है। उसके पहले भी हमने बहुत एफर्ट्स लिए। लास्ट के 3 दिन के एफर्ट्स का मैं बताता हूँ आपको। जो खोवाई पीएस के अंडर में जो बेलफांग फॉरेस्ट है वहाँ पर अराउंड 8 एकड़ में हमने गांजा प्लांटेशन को डिस्ट्रॉय किया है। और जो कल्याणपुर का गुलाब ठाकुर पारा है वहाँ पर 3 एकड़ एरिया में गांजा प्लांटेशन को हमने डिस्ट्रॉय किया है। टोटल मोर देन 10,000 प्लांट थे जिनको हमने डिस्ट्रॉय किया है। इसके अलावा जो पैसेंजर व्हीकल है, क्योंकि आजकल एक नया जो इनका SOP चल रहा है कि पैसेंजर व्हीकल से गांजा को लेके जाना स्मॉल पैकेट्स में, तो जो पैसेंजर व्हीकल को चेकिंग के दौरान 3 केस हमने रजिस्टर किए हैं, एक मुंगियागामी में और 2 तेलियामुरा पीएस में। एक रेलवे स्टेशन जो लेके जा रहा था उसको हमने पकड़ा, एक बस में लेके जा रहा था, एक ऑटो में लेके जा रहा था। 5 लोगों को हमने अरेस्ट किया 3 केस के अंदर। 5 लोग बिहार से हैं। तो अभी इनके जो भी केस कनेक्शन है बैकवर्ड फॉरवर्ड लिंकेज कि ये कहाँ से परचेज किए थे और वहाँ पर इनका किंग पिन कौन है जहाँ पर ये ले जाके इकट्ठा कर लें।
तो इनका जो नया इन्होंने रूट ये इस्तेमाल कर रहे हैं गांजा के लिए, सभी रूट्स पे हमने नाका लगा रखा है। हमारे छोटे रूट्स है, क्योंकि मेन हाईवे को यूज ना करके आजकल छोटे रूट्स के थ्रू पैसेंजर। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মধুপুর থানার পুলিশ কমলাসাগর সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত নেশা কারবারির নাম শফিক মিয়া। তার কাছ থেকে উদ্ধার হয় 344টি ইয়াবা ট্যাবলেট। মধুপুর থানার ওসি জানায়, ধৃত শফিক মিয়ার বিরুদ্ধে এনডিপিআরএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে মধুপুর থানায়। ধৃত অভিযুক্তকে 3 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করে মধুপুর থানার পুলিশ। আমরা বিএসএফ কমলাসাগর বিউপির আর আমরা পুলিশের যৌথ অভিযানে একটি এনডিপিএস মামলা নিয়েছি, যার নাম ছিল শফিক মিয়া। ওর বাবার নাম হইল হোসেন মিয়া, ওই বাড়ি কমলাসাগর। ইউপি নম্বর 111 থেকে একটি মাল উদ্ধার হয়েছে। ওর বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নেওয়া হয়েছে, যার বাজার মূল্য হবে 20 থেকে 25,000 টাকা। কি পেয়েছেন এগুলো? কি ইয়াবা ট্যাবলেট 344টা। এদিকে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল নাকি এবার আসছিল? কোনটা? বাংলাদেশ উদ্দেশ্যে যাচ্ছিল। তার সাথে কেউ জড়িত আছে এমন কিছু পেয়ে গেছে? এটা আমরা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন আসবে। তার কি করবেন আজকে? এখন আজকে তো কালকে তো ওকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, তারপরে কি 3 দিনের রিমান্ডে আনা হবে। জাতীয় রক্তদান দিবস উপলক্ষে আজ আমবাসা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলার পরিষদের সহকারী সভাধিপতি অনাতি সরকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, জেলা শাসক সাজু ওয়াহিদে, জেলা পুলিশ আধিকারিক বিনয় কিশোর দেববর্মা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাসা পৌর পরিষদের কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা এলাকায় যে সমস্ত ক্লাব বা সংস্থা বিভিন্ন সময় রক্তের মাত্র কর্মসূচি এগিয়ে আসে, সেসব ক্লাব এবং সংস্থাকে সম্মান জানানো হয়। পাশাপাশি সম্মান জানানো হয় আমবাসা মহকুমা কর্মরত সাংবাদিকদের। রক্তদান অত্যন্ত মহৎ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। বর্তমান ডিজিটাল যুগে আধুনিক ব্যবস্থা আমরা অনেক উন্নত মানের মেশিন কিন্তু তৈরি করতে পেরেছি, অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, কিন্তু পুরো বিশ্ব এখনো রক্ত তৈরি করার মেশিন কিন্তু আবিষ্কার করতে পারেনি। আমরা রোবট তৈরি করতে পেরেছি। আজকের বিজ্ঞানের সাহায্যে আমরা চাঁদে পাড়ি দিতে পারছি, মঙ্গলে দিতে পারছি, আমরা অনেক বড় বড় মিসাইল তৈরি করতে পারছি, কিন্তু বিজ্ঞানের সাহায্যে এখন পর্যন্ত কিন্তু রক্ত তৈরি করার মেশিন কিংবা কোন রকমের ফ্যাক্টরি আমরা এখনো তৈরি করতে পারি। দুর্গাপুজোর আর মাত্র 8টি দিন বাকি। মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। মৃৎশিল্পীরা রাতে জেগে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে ব্যস্ত। কমলপুর ফুলছড়ি মৃৎশিল্পী রঞ্জিত ভট্টাচার্য এবং তার বাড়ির তৈরি হচ্ছে 25টি মূর্তি। বিভিন্ন মূল্যের মূর্তি রয়েছে এখানে। আর বলতে মূর্তির রেট কত করে? মূর্তির রেট আছে 80,000 টাকা এই সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হয়েছে 18,000 টাকা মূর্তির রেট ধার্য করা হয়েছে। বন্যায় কি কোনো? বন্যায় সেই রকম ক্ষতিগ্রস্ত হয়েছে না মূর্তি, তবে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই নিচের কাঠামগুলি জল পাইছে, তাই কিছু ক্ষতি হয়েছে। আপনার নাম কি? আমার নাম রকি ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার পৌর পরিষদ এলাকায় 20 নম্বর ওয়ার্ডে নেশা কারবারিদের যন্ত্রণায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। বহুবার যারা নেশা কারবারিদের সঙ্গে যুক্ত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু কে শুনে কার কথা। অবশেষে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে নেশা কারবারির সঙ্গে যারা যুক্ত এবং যারা নেশা সেবন করে তাদেরকে জালে তোলার জন্য এলাকার লোকজন নজর রাখছিল। অবশেষে এলাকার লোকজন দেখতে পায় একটি গাড়ি এবং 2টি বাইক করে প্রবেশ করায় সন্দেহ হয়। অবশেষে উৎপল দাস নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। তার বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়।
তার কাছ থেকে বেশ কিছু নেশা সামগ্রী পাওয়া যায় বলে এলাকার লোকজন জানায়। তার মোবাইল তল্লাশি করে আরো 7 জনকে এলাকার লোকজন ধরে ফেলে। ধৃতরা হিন্দু দেববর্মা, বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়, উদয়পুর সুকান্ত পল্লী এলাকার প্রসেনজিৎ দেবনাথ, মাথাবাড়ি এলাকার দীপঙ্কর দাস, উদয়পুর চন্দ্রপুর 1 নং কলোনির লিটন বণিক, উদয়পুর মধ্যপাড়া এলাকার অরূপ মজুমদার, উদয়পুর অমর সাগর পাড় এলাকার দীপঙ্কর মজুমদার। পরবর্তী সময় তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কতটুকু আইনি ব্যবস্থা নেয়, সেদিকে এলাকার লোকজন তাকিয়ে আছে। উদয়পুর পৌর পরিষদের 20 নং ওয়ার্ডে উদয়পুরের যে নেশাকারীরা আছেন তার মধ্যে একজন পান্ডা উৎফল দাস, ওনার বাড়ি হচ্ছে সিরামের সংলগ্ন ইঞ্জিনিয়ার বাড়িতে উনি বেড়া থাকেন। ওনাকে আমরা আমাদের সনাতনী সামাজিক সংস্থার উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি যে ওই উৎফল দাস বিভিন্ন নেশাগার বাড়ি ইয়াবা ইঞ্জেকশন বিক্রি করে। তো ওনাকে ধরার জন্য আমরা বিভিন্ন জাল পেতেছিলাম। আজকে আমরা ওনাকে ধরে এনে একে একে ওনার মোবাইলের সামনে যারা ফোন করে ওদেরকে আমরা ডেকে আনি। ডেকে আনার পর আমরা 7জনকে আমরা ধরতে পেরেছি। আরও কয়েকজন আমাদের আশপাশে গন্ধ পেয়ে বেগে গিয়েছে। আমরা একটা গাড়ি, একটা ওয়াগনার এবং 2টা বাইক আমরা আমাদের সামাজিক সংস্থার সামনে রেখেছি। তো আমরা চাই অন্যান্য বছরে নিয়ে এই বছর উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় এগিয়ে চলো সামাজিক সংস্থা শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান করতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সমর সাহা, ক্লাব সম্পাদক শান্তনু সাহা, পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় ও সম্পাদক বিপ্লব দাস সহ অন্যান্যরা। জানান, এবছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার। এর মধ্যে ক্লাব কর্তৃপক্ষ ছোট করে হলেও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাকে বরণ করতে যাচ্ছে। থাকবে বিভিন্ন কর্মসূচি। 2রা অক্টোবর থাকবে স্বচ্ছ ভারত অভিযান, 3রা অক্টোবর থাকবে রক্তদান শিবির, 4ই অক্টোবর বৃক্ষরোপণ, 5ই অক্টোবর আর্ট প্রতিযোগিতা, 6ই অক্টোবর কল্যাণ আশ্রমে ছাত্রদের মধ্যে খাতা কলম বিতরণ, 7ই অক্টোবর গোকুলপুর বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, 8ই অক্টোবর বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং 9ই অক্টোবর পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়। মানে সম্প্রতি যে বন্যা পরিস্থিতি হয়েছে তার উপর আমাদের ক্লাবের এরিয়ার প্রায় ম্যাক্সিমাম এরিয়া জলে মানে বন্যায় কবলিত সবাই। তারপরেও আমরা পূজা করব কি করব না এই দুদুল্যমানতায় তারপরে সবাই সিদ্ধান্ত নিলাম যে ছোট্ট পরিসরে আমরা দুর্গাপূজা করব, সার্বজনীন দুর্গাপূজা ছোট্ট পরিসরে করব। কিন্তু বাজেট কি হবে এই নিয়ে প্রচণ্ড বিতর্ক ছিল। শেষ অবধি কথা হলো যে বাজেট বলতে কোনো কিছু নেই, আমাদের এরিয়া থেকে যাই চাঁদা উঠে সেটা দিয়েই আমরা আমাদের পূজার কাজও করব, সামাজিক কর্মকাণ্ড যতটুকু পারা যায় ততটুকু আমরা করব এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা যত সামান্য হলেও আমরা বস্ত্র কিছু একটা দান করার আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের এইবার দুর্গাপূজাকে মানে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করেছি। প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে অধিকর্তার হাতে। তারপর তারা জানায় 2023-2024 সালে যারা বিভিন্ন রাজ্যে বিএড, ডিএলএড, নার্সিং সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তাদের ফি মিটিয়ে দেওয়া হচ্ছে না। তাই অধিকর্তার সঙ্গে দেখা করে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান NSUI-এর রাজ্য সভাপতি শাহজাহান ইসলাম ও ছাত্রনেতা আমির হোসেন। আজকে আমরা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার মাইনরিটি ওনার অফিসে এসেছি, কারণ একটা বিষয় আমাদের নলেজে এসেছে যে যারাই এই মাইনরিটি ওয়েলফেয়ার থেকে আর্থিক সহায়তার মাধ্যমে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে, বিএড, নার্সিং থেকে শুরু করে অন্যান্যগুলো, আমাদের বিশেষ করে RMS রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্টস কমিউনিটি যারা আছে তারা, কিন্তু আমরা লক্ষ্য করছি
সাম্প্রতিক কালে যে আগে যেখানে বিএড ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর 90,000 টাকা করে দেওয়া হতো, এখন এটা কমিয়ে বলা হচ্ছে 50,000 করে টাকা দেওয়া হবে। তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি, এখানে যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারের মধ্যে, তখন 60% পর্যন্ত যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে, কিন্তু হঠাৎ করেই প্রথম সেমিস্টারের শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে 66-এর ঊর্ধ্বে নিয়েছে। তার ফলে আমরা দেখেছি তাদের গত 30 তারিখ আর 26 তারিখ একটা মেমোরেন্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে। সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি। তাছাড়াও আমরা দেখছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের, সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে, সময় মতো পাচ্ছে না। প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা। তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে সুর সম্রাট কুমার শচীন দেববর্মনের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অবক্ষয় মূর্তিতে মাল্যদান করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বেশ্বর ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কুমার শচীন দেববর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে। আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটি রয়েছে, সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন। আমরা এখানে সমবেত হয়েছি, মাল্যদান হয়েছে, আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। এইরকম একজন ব্যক্তি যিনি বলিউড থেকে শুরু করে গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন এবং তিনি আমাদের রাজ্যের প্রথম উজ্জ্বল নক্ষত্র, যিনি রাজ্যের মুখকে উজ্জ্বল করেছেন। তো ওনার জন্মদিন পালন করে আমরা সেটাই বলতে চাই, আজকের দিনে যারা পরবর্তী যে আমাদের জেনারেশন আসছে, প্রজন্ম আসছে, শচীন কর্তার মতন যারা রয়েছেন, আমাদের প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীরা, সুরকাররা, তো তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে ভারতীয় শিল্প সংস্কৃতির যে ধারা, সেই ধারাটাকে যাতে অব্যাহত রাখেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।